হ্যালো স্টুডেন্টস, তোমাদের ক্লাস 10 এর হিস্ট্রি ক্লাসের আজকে একদম ফার্স্ট ক্লাস। তো ক্লাস 10 এর হিস্ট্রি যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস, সেটাই আমরা মেইনলি পড়ব। কিন্তু আধুনিক ভারতের ইতিহাস পড়ার আগে আমরা দেখব যে আধুনিক ভারতের ইতিহাসের একদম পর কি ঘটনাগুলো ঘটেছে, তার সাথে সাথে আমরা শিখব যে ইতিহাস আমাদের কিভাবে পড়া উচিত, কিভাবে পড়লে পরে আমরা ইতিহাস সহজে মনে রাখতে পারবো। তো তোমাদের যে টেকনিকগুলো আমি অফলাইন ক্লাসে শিখিয়ে থাকি সেই টেকনিকগুলোরই এখানে আমি প্রপার ওয়েতে এক্সপ্লেন করব, এবং তার সাথে সাথে এই ভিডিওগুলো যতটা শর্টে যতটা কনসাইজ ওয়েতে রাখা যায় তত তোমাদের জন্য সুবিধা হবে, কারণ তোমাদের রিভিশন করতে তত তাড়াতাড়ি কুইকলি রিভিশন হয়ে যাবে। সেই কথা মাথায় রেখেই এই ভিডিও রেকর্ডিং গুলো সেরকম ভাবে থাকবে। তো থাকো আমার সাথে, বোঝো ইতিহাসটা। ইতিহাস অনেক মজাদার জিনিস। তাহলে ফার্স্ট আমরা চলে আসি হচ্ছে আমরা ইতিহাস মনে রাখবো কি করে, ইতিহাস আমাদের মনে থাকে না। তো ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট। কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা কি করে ইতিহাসকে মনে রাখতে পারি সেটা আমরা বুঝবো, এবং এই যে কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা ইতিহাস বুঝবো সেটা একটা টেকনিকে বুঝবো, যেটা হচ্ছে মেথড অফ রুট অ্যান্ড ফ্রুট। এই জিনিসটা কি সেটা আমরা খুব সুন্দর করে বাংলায় বুঝবো। সেকেন্ড যেটা আমরা শিখবো সেটা হচ্ছে নিমনিক্স টেকনিক। এটাকে কি জিনিস, এটা কি জিনিস, কি কাগের ঠ্যাং না বগের ঠ্যাং। এই নিমনিক্স টেকনিক হচ্ছে মনে রাখার একটা বিশেষ টেকনিক। যেমন তোমাদের এক্সাম্পল স্বরূপ আমি বলতে পারি যে জিনিসগুলো দিয়ে আমরা মনে রাখবো জিনিসগুলোকে, যেমন প্রথমেই যদি বলি রামমোহন শুধু ব্রাহ্মণদের আত্মীয় বানাতো। এইবার যদি আমরা এই জিনিসটা বুঝি, রামমোহন শুধু ব্রাহ্মণদের আত্মীয় বানাতো, প্রথম কথা হচ্ছে অদ্ভুত জিনিস স্যার কি সব বলছেন, রামমোহন রায় শুধুমাত্র ব্রাহ্মণদেরকে আত্মীয় বানাতেন। দেখো এখানে আমাদের বোঝার জিনিস আছে যে ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা দুটোই কিন্তু রাজা রামমোহন রায় সৃষ্ট। তো যখন আমরা এইভাবে জিনিসগুলোকে পড়বো, আমাদের এই ব্রাহ্ম সমাজ মনে রাখতে খুব একটা ডিফিকাল্টি ফেস করতে হবে না। কেন? রামমোহন শুধু ব্রাহ্মণদের আত্মীয় বানাতো, এক লাইন মনে রেখে দিলাম, মানে ব্রাহ্ম সমাজ এবং আত্মীয় সভা দুটোই কিন্তু রাজা রামমোহন রায়ের। এটাকে আমরা বলছি নিমনিক্স টেকনিক। এবার কনসেপ্টের বেসিসে এবং মেথড অফ রুট অ্যান্ড ফ্রুটের বেসিসে আমরা আধুনিক ভারতের ইতিহাসের একটা স্ট্রাকচার তৈরি করব। কিভাবে স্ট্রাকচার তৈরি করব দেখে নিই। তাহলে ফার্স্ট আমরা দেখব হচ্ছে ইংরেজরা ভারতবর্ষে কি করতে এসেছিল? আমরা জানি ইংরেজরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা করতে। কিরকম ব্যবসা? ইংরেজরা ব্যবসা করতে এসেছিল আমাদের থেকে জিনিসগুলো ওরা কিনবে কম টাকায়, সেই জিনিসটা নিয়ে গিয়ে ওদের দেশে বেশি টাকায় বিক্রি করবে। এটাই ছিল ওদের ব্যবসার মূল মন্ত্র। তাহলে এটা হয়ে যাবে আমাদের রুট বা মূল, ঠিক আছে, মূল। এটার উপর বেস করে এবার ফল কি হবে? ওরা ধীরে ধীরে ভারতকে বুঝতে পারবে, ভারতকে বুঝবে যে ভারতে কিরকম স্ট্রাকচার আছে, কে কার সাথে কিরকম সম্পর্ক। অর্থাৎ এই মূল বা রুটের উপর বেস করে ফল হবে কি? ওরা ভারতকে বুঝতে শুরু করবে। ভারতকে বুঝতে গিয়ে ওরা কি বুঝতে পারবে যে ভারতে যদি 3-4টে সাম্রাজ্য থাকে, তাহলে এ যদি একটা সাম্রাজ্য হয়, বি যদি একটা সাম্রাজ্য হয়, সি যদি একটা সাম্রাজ্য হয়, এই এ সাম্রাজ্যের সাথে বি বা সি এর ভালো সম্পর্ক নেই। অর্থাৎ সারা ভারতবর্ষ প্রথম কথা একজনের কন্ট্রোলে নেই, অনেকের মধ্যে কন্ট্রোল ভাগ হয়ে আছে, এবং এই এ এর সাথে বি এর সম্পর্ক এবং বি এর সাথে সি এর সম্পর্ক খুব একটা ভালো নেই। ওরা কিন্তু সংখ্যায় অনেক কম ছিল। তাহলে ওরা কি করে এ কে বা বি কে বা সি কে হারাবে? ওরা যখন এ কে হারাবে তখন বি এবং সি এর একটা দল গঠন করে নেবে। এবার এ জায়গাটা দখল হয়ে গেলে পরে তারপরে আইদার বি কে অ্যাটাক করবে নাহলে সি কে অ্যাটাক করবে। এই ছিল ওদের আইডিওলজি। অর্থাৎ প্রথমে ওরা ভারতকে বুঝলো। তাহলে এটা হয়ে গেল কি? ফল বা ফ্রুট। তাহলে মূল থেকে আসলো একটা ফল, এই ফলটা হয়ে যাবে আবার পরের যে ঘটনাটা ঘটবে তার মূল। অর্থাৎ ভারতকে বোঝার পর কি করবে? ওরা একে একে ওয়ান বাই ওয়ান একে একে সবকটা জায়গাকে দখল করবে। প্রথমে বাংলা দখল করবে, তারপর মহীশূর, তারপর মারাঠা। অর্থাৎ একে একে সবকটা জায়গা দখল করবে, একসাথে সবকটা দখল করতে যাবে না। তার মানে এটা যখন আবার মূল হবে তখন ফলটা কি হবে? ওরা একে একে একটা জায়গা দখল করবে। ফার্স্টে বুঝতে পারলো যে কিরকম হচ্ছে, তারপর একে একে জায়গা দখল করলো। এবার যখন জায়গা দখল হয়ে গেল, ওখান থেকে ওরা পাবে কি? কর। ওরা কর আদায় করবে। অর্থাৎ দেখো, জায়গা আগে দখল না করলে তো কর আদায় হবে না। তার মানে জায়গা দখলটা ওয়ান বাই ওয়ান যে জায়গা দখল হচ্ছে, এটাকে মূল করে ফল হবে হচ্ছে এরা কর আদায় করবে। ওকে, স্ট্রাকচারটা বোঝো ওয়ান বাই ওয়ান। এই কর আদায়ে আমরা দেখবো বিভিন্ন চিরস্থায়ী বন্দোবস্ত,
তারপরে মহলওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, এগুলো আমরা দেখবো, অর্থাৎ কিভাবে ওরা কর আদায় করছে ভারতের থেকে। এবার কর আদায় করার পর টাকা যখন ওদের ভারত থেকেই আসছে, তখন এই যে ব্যবসার জন্য যে টাকাটা ওরা ইংল্যান্ড থেকে আনতো সেটা আনার প্রয়োজন পড়ছে না, প্রয়োজন পড়ছে না। তার মানে এই কর আদায়ের পর ওদের কাছে এক্সট্রা টাকা থেকে যাবে, কারণ ওরা আর বাইরে থেকে টাকা আনছে না, এখান থেকেই টাকা রোজগার করছে, সেখান থেকে জিনিসপত্র কিনছে, কিনে এবার সেটা নিয়ে গিয়ে ওদের দেশে বিক্রি করছে, মানে টাকাও পাচ্ছে এক্সট্রা, প্রোডাক্টটাও পাচ্ছে এক্সট্রা, ভারতীয়দের কাছে কিন্তু কিছুই আসছে না। এই অবধি যদি আমরা বুঝতে পারি, তাহলে এটাকে মূল করে এবার আরেকটা ফল কি হবে, এটাকে মূল করে ফল হবে হচ্ছে ওদের প্রচুর অর্থ বা পয়সা বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই অর্থ বা পয়সার উপর বেস করে ওদের কি হবে, ওদের দেশে প্রচুর টাকা পয়সা চলে আসবে, ওদের দেশে ওরা আনবে শিল্প বিপ্লব। ওকে, ওদের দেশে ওরা নিয়ে আসবে কি, শিল্প বিপ্লব, অর্থাৎ টাকা যত ইনকাম করা স্টার্ট করবে তারপর সেখান থেকে ওদের দেশে আনবে শিল্প বিপ্লব। যেই মুহূর্তে ওদের দেশে শিল্প বিপ্লব আসবে, মানে কম সময়ের মধ্যে প্রচুর সংখ্যক জিনিসপত্র ওরা তৈরি করতে শুরু করবে, তখন ওরা শুরু করবে কি, যে ইন্ডিয়া থেকে তো আমরা আগে জিনিসপত্র এনে আমাদের দেশে বিক্রি করতাম, এবার আমরা চেষ্টা করবো কি, তাহলে ওদের দেশে অর্থাৎ ইন্ডিয়াতে জনসংখ্যা প্রচুর আছে, ওখানে আমরা জিনিসগুলোকে গিয়ে বিক্রি করি। এবার ওখানের যে লোকজন, তাদেরকে যদি ওদের মডার্ন শার্ট প্যান্ট এসব বিক্রি করতে যায়, কেউ কিনবে না, তাহলে কি করতে হবে, ইন্ডিয়াতে যদি এই জিনিসগুলোকে বিক্রি করতে হয়, আগে ইন্ডিয়ানদেরকে ওদের মতো করে শিক্ষিত করতে হবে। ওদের মতো করে শিক্ষিত করতে গিয়ে ওরা কি করবে, ওরা ইন্ডিয়ানদেরকে শিক্ষিত করবে, সবাইকে না, যাতে কিছু কিছু লোক শিক্ষিত হয়, এবং সেই শিক্ষিত হওয়ার পর এই যে লোকগুলো শিক্ষিত হচ্ছে, হওয়ার পর এই লোকগুলো, এই শিক্ষিত লোকগুলো যেন বাদবাকিদের মধ্যে প্রভাব বিস্তার করে, অর্থাৎ তাদেরকে দেখে বাকিরা যেন মনে করে আমরাও এদের মতন সাজবো, আমরাও এদের মতন থাকবো। এই শিক্ষিত হতে গিয়ে ইংরেজদের একটা হিতে বিপরীত হয়ে গেল, কি হলো, সারা ভারতবর্ষের মানুষ ইংলিশ শিখে গেল। ওকে, এখানে আমরা ইংরেজদের বিভিন্ন পলিসিস দেখবো, বিভিন্ন রকম কি কি শিক্ষা ব্যবস্থা ওরা নিয়ে এসেছে সেগুলো দেখবো। তো ধীরে ধীরে সারা ভারতবর্ষের মানুষ ইংরেজি শিক্ষিত হলো। ভারতবর্ষের একটা বিশাল বড় সমস্যা কিন্তু ভাষা, প্রত্যেকটা মানুষের ভাষা আলাদা আলাদা, অর্থাৎ বাঙালি আলাদা, উড়িয়া, তামিল, তেলেগু, মালায়ালাম, প্রত্যেকটা আলাদা আলাদা ভাষা। তো সবার যখন একটা কমন ল্যাঙ্গুয়েজ হলো যেটা ইংলিশ, তারপরে কি হলো, সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারলো, অর্থাৎ সবার সাথে কথোপকথন শুরু হলো। এই সবার সাথে যখন কথোপকথন শুরু হলো, তখন ভারতীয়রা নিজেদের মধ্যে তৈরি করলো একটা কংগ্রেস বা জাতীয় অর্গানাইজেশন। ওকে, কংগ্রেস বা একটা জাতীয় অর্গানাইজেশন তৈরি করলো ভারতীয়রা নিজেদের মধ্যে। এই যে কংগ্রেস বা জাতীয় অর্গানাইজেশনটা তৈরি হচ্ছে, তারপর কি হচ্ছে, এবার বুঝতে পারছে কি আমাদের মেইন সমস্যা কি, ব্রিটিশ। তাহলে ব্রিটিশদেরকে কি করতে হবে, ব্রিটিশদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, তার জন্য বিভিন্ন রকম আন্দোলন করতে হবে, যেমন স্বদেশী ও বয়কট আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন প্রভৃতি। এই হচ্ছে আমাদের টোটাল ভারতের স্বাধীনতা, অর্থাৎ এক জায়গায় ইংরেজরা দখল করছে, ব্যবসা করতে আসছে, সেই জায়গা থেকে স্টার্ট করে কিভাবে আমরা ব্রিটিশদেরকে ভারতবর্ষ থেকে তাড়ালাম, এটাই হচ্ছে আমাদের আধুনিক ভারতের ইতিহাস, যেটা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা একে একে পড়ব। আশা করছি তোমরা সব এই অবধি বুঝতে পেরেছো। ওকে, তো জাস্ট ফার্স্ট চ্যাপ্টারে যদি আমরা চলে যাই, সেখানে ইতিহাসের ধারণা সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, আমরা আগে বুঝলাম যে আমরা কি কি পড়বো। এবার ফার্স্ট চ্যাপ্টার যেটাকে বলছে সেটা হচ্ছে ইতিহাসের ধারণা, একদম ক্লাস 10 এর ফার্স্ট চ্যাপ্টার। তো কি বলছে এখানে, দেখো, যে কোনো জিনিস পড়ার আগে আমরা দেখবো যে আমাদের পড়তে কি কি হবে, আমাদের জানতে কি কি হবে। তো এই যে পার্টিকুলার ক্লাসটা আমরা দেখছি, এখানে দেখো আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আমরা বুঝবো 1.1, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আমরা এই জিনিসটা দেখবো। ওকে, এর মধ্যে কি কি আছে, নতুন সামাজিক ইতিহাস কি জিনিস সেটা আমরা জানবো। মানে ইতিহাস আগেকার দিনে ছিল হচ্ছে কোন রাজা কোন রাজার পরে এসছে, সেই রাজা কি কি করেছে, সেগুলোই শুধুমাত্র আমরা ইতিহাসে দেখতাম। বাট এখন অর্থাৎ নতুন যে সামাজিক ইতিহাস বা নতুন ভাবে যে আমরা ইতিহাস চর্চা করছি, তাতে কিন্তু জিনিসটা অনেকটা চেঞ্জ করে আনা হয়েছে। যেমন খেলার ইতিহাস তার মধ্যে ইনক্লুডেড হয়েছে, খাদ্যাভ্যাস অর্থাৎ সাধারণ মানুষ কি খেত, রাজারা কি কি খেত, শিল্প চর্চার ইতিহাস, সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র প্রভৃতিতে কি কি চেঞ্জেস এসেছে, পোশাক পরিচ্ছদের ইতিহাস, পোশাক পরিচ্ছদ কিভাবে মানুষের চেঞ্জ হয়েছে, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, শিল্প, শিল্প বলতে ছবি আঁকা হতে পারে, ছবি আঁকা থেকে আপগ্রেড হয়ে বর্তমান যুগের ফটোগ্রাফি পর্যন্ত কিভাবে ইতিহাস চেঞ্জেস হয়েছে। ওকে, স্থাপত্যের ইতিহাস, বিভিন্ন রকম স্থাপত্য ভাস্কর্য যেগুলো তৈরি করা হয় সেগুলোর ইতিহাস, স্থানীয় ইতিহাস অর্থাৎ বিভিন্ন লোকেশন স্পেসিফিক যে ইতিহাস, তারপর শহরের ইতিহাস, কিভাবে একটা গ্রাম থেকে ধীরে ধীরে শহর তৈরি হচ্ছে, তারপরে সামরিক ইতিহাস, কোন রাজা কিরকম ভাবে সামরিক শক্তিকে পরিচালনা করেছে বা কোন রাজা কিরকম ভাবে তার প্রজাকে এবং সামরিক শক্তিকে পরিচালনা করেছে সেগুলো আমরা দেখব।
পরিবেশের ইতিহাস, অর্থাৎ পরিবেশ কিভাবে চেঞ্জ হয়েছে মানুষের অগ্রগতির সাথে সাথে, বিজ্ঞান প্রযুক্তির কিভাবে উন্নতি হয়েছে, চিকিৎসা বিদ্যার ইতিহাস, নারীর ইতিহাস, এই সব ইতিহাস চর্চার ধারণার মূল বিষয়বস্তু অতি সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করব এই ফার্স্ট 1.1 বা আধুনিক ইতিহাস চর্চার পর্বের মধ্যে। ওকে, তাহলে চলে যাই আমরা পরে, অর্থাৎ ফার্স্ট দেখি ইতিহাস চর্চা, দেন আমরা দেখবো হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, তার আগে আমরা দেখবো হচ্ছে ফার্স্ট ইতিহাস চর্চা। তো ইতিহাস চর্চা জিনিসটা বুঝতে গেলে পরে আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ইতিহাস কি জিনিস। ইতিহাস বলতে বোঝায় মানব সমাজের অতীত কাহিনী এবং বিবর্তন। আমরা মানব সমাজ কি করে তৈরি হলো, কিভাবে বিভিন্ন যেসব আমরা বলছি শিম্পাঞ্জি বা এই যে এপ, এদের থেকে আমরা ধীরে ধীরে মানব সমাজে উপনীত হয়েছি। তো এই যে মানব সমাজটা তৈরি হলো তার অতীত কাহিনী এবং কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, আজ থেকে 50 বছর আগে যেরকম ভাবে সমাজ চলতো এখন কিন্তু সেরকম ভাবে চলে না, এটাও কিন্তু এক রকমের কি বিবর্তন। ওকে, বোঝা গেল মূল বিষয়বস্তুগুলো কি? দেখো, আমাদের মেইন আলোচনার বিষয়বস্তু কিন্তু মানুষ এবং সময়ের কালে সেটার কি কি চেঞ্জেস এসছে, সময় বা সমাজের কি কি চেঞ্জেস এসছে। ওকে, তো অতীতের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অভ্যাস বর্ণিত হয় কোথায়? আমাদের এই ইতিহাসের মধ্যে। সমাজ কিরম ভাবে চলেছে, দেশের রাজনীতি কিরম ভাবে চলেছে, অর্থনীতি কিভাবে চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে সংস্কৃতি কিভাবে চেঞ্জ হয়েছে, মানুষের ধর্মীয় অভ্যাস কি করে চেঞ্জ হয়েছে, সেই টোটালটাই আমরা ইতিহাসের মধ্যে পড়ে থাকি। এবার চলে যাই কিছু ফ্যাকচুয়াল ডেটা। যতই আমরা ভালো করে ইতিহাস পড়ি না কেন, ইতিহাসটাকে ছেলেপেলেরা ভালোভাবে নেয় না, পছন্দ করে না। তার মানে ইতিহাসের জনকের কথা বললে পরে ছেলেপেলে সেটাকে পছন্দ করবে না। তাহলে ইতিহাসের জনককে মনে রাখবো আমরা, ইতিহাসের জনক হচ্ছে ঐতিহাসিক হেরোডোটাস। বললে প্রথমে বলবে ইতিহাসের জনককে, বলবে হেরো, ঠিক আছে, পছন্দ করে না তো। তো ইতিহাসের জনক, ইতিহাস তৈরি করেছে লোকটা, ওই হেরো লোক, ফালতু লোক। তো ঐতিহাসিক হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক। এইবার যখনই আমি বলবো বিজ্ঞানসম্মত, একে ইতিহাস সহ্য হয় না, তার উপরে আবার বিজ্ঞানসম্মত ইতিহাস, বলছে থুকিডিড, থুক, থুক মানে থুতু দিয়ে দেবো মুখে। হ্যাঁ, ইতিহাসে আবার বিজ্ঞানসম্মত ব্যাপার, বলছে থুতু দিয়ে দেবো। থুতুকে হিন্দিতে কি বলে? থুক, এই যে থুকিডিড। ওকে, তো বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক হচ্ছে ঐতিহাসিক থুকিডিড। আশা করি এইগুলো এইভাবে অপেক্ষাকৃত সহজে তোমরা মনে রাখতে পারবে। নেক্সট চলে আসি, বাংলা ভাষায় ইতিহাস শব্দটি এসেছে ইতিহ, অর্থাৎ ঐতিহ্য থেকে। অর্থাৎ মানুষ আগে কি করতো সেইখান থেকে ঐতিহ্য অনুযায়ী এখন কি কি চেঞ্জেস হয়েছে। এবং তার সাথে সাথে ইতিহাস রচনার যে পদ্ধতি, আমি একটা র্যান্ডম জিনিস তুলে বলে দিতে পারি না এটা 5000 বছরের পুরানো, এটা 10,000 বছরের পুরানো। আমার কাছে প্রপার ইনফরমেশন বা প্রপার ডেটা থাকতে হবে। তো ইতিহাস আমরা রচনা কিভাবে করছি, কার লেখা থেকে পড়ছি বা কোন আর্টিফ্যাক্ট থেকে পড়ছি, এবং ইতিহাস অনুসন্ধানের যে পদ্ধতি সেটাই আমরা বলছি কি ইতিহাস তত্ত্ব। তাহলে ইতিহাস তত্ত্ব কাকে বলছি? ইতিহাস রচনার যে পদ্ধতি বা ইতিহাস অনুসন্ধান করার যে পদ্ধতি, সেটা বিজ্ঞানসম্মত উপায় হতে পারে, বিভিন্ন লেখকের লেখা থেকে হতে পারে। আমরা যেভাবে ইতিহাসটাকে বর্ণনা করতে পারছি সেটাকেই আমরা বলছি ইতিহাস তত্ত্ব। ওকে, তো আধুনিক ইতিহাস চর্চা আমরা কাকে বলছি? মোটামুটি ভাবে 1800 শতাব্দীর সূচনা থেকে 20 শতাব্দীর শেষ পর্যন্ত সময়ের ইতিহাসকে আমরা বলছি আধুনিক ইতিহাস চর্চা। 1800 শতাব্দী, 18 শতাব্দী মানে 1700 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, 1700 থেকে শুরু হয়ে সূচনা থেকে 20 শতাব্দীর শেষ পর্যন্ত, মোটামুটি ধরে রাখো 1999 বা এই টাইমের মধ্যেকার যে সময়কালটা, সেটাকে আমরা বলছি হচ্ছে কি না আধুনিক ইতিহাস চর্চা। ওকে, এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। ওকে, মূল বিষয়বস্তু কি কি? যুক্তিবাদ, প্রগতিবাদ, রোমান্টিক ভাবধারা, বৈজ্ঞানিক ভাবধারা। যুক্তিবাদ মানে এটা কি আদৌ যুক্তিযুক্ত? একটা রাজা সম্পর্কে আমরা পড়ছি যে সে এত এত ভালো কাজ করেছে, কিন্তু সেই রাজার যে লেখক সেই লিখছে, অর্থাৎ যুক্তি অনুযায়ী কি জিনিসগুলো আদৌ করা পসিবল, অর্থাৎ যুক্তিবাদ চলে আসছে। প্রগতিবাদ অর্থাৎ সমাজের কি করে অগ্রগতি হচ্ছে। রোমান্টিক ভাবধারা, যে কোনো কিছুকে নিয়ে অনেকটা সময় ধরে ভাবা, বা যে কোনো কিছুর ভেতরে আরো ভেতরে কি রয়েছে সেই জিনিসগুলো নিয়ে ভাবা। মানে দুঃখ হলে সেই দুঃখ নিয়ে সারাদিন ভেবে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে রোমান্টিক ভাবধারা। রোমান্টিক ভাবধারায় আমরা কিন্তু বহু কাব্য পাচ্ছি এবং বহু রচনা পাচ্ছি, যেখানে আর কি খুব ছোট ছোট, যেমন ধরো আমরা রোমিও জুলিয়েটের কথা শুনি, অর্থাৎ এখানে একটা প্রেমের কাহিনী বর্ণনা করা হয়েছে অনেক ডেপথে গিয়ে, অনেক ফিলোসফিক্যাল ভাবে। সেগুলোকে আমরা বলছি হচ্ছে রোমান্টিক ভাবধারা। এবং বৈজ্ঞানিক ভাবধারা, কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা বিভিন্ন ইতিহাসের জিনিসপত্র বার করে আনছি। ওকে,
তো আধুনিক ইতিহাস চর্চা অনুযায়ী আরো একটা জিনিস যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। কোন দিক থেকে দেখছি। একই গল্প, দুটো লোক একই তার সামনে ঘটেছে। ধরো এরকম কিছু হলো যে কেউ একজন সাইকেল থেকে পড়ে গেল, একজন ভদ্রলোক বাড়িতে গিয়ে বলছে জানো সাইকেল থেকে পড়ে গিয়ে ওর পা ভেঙে গেল। আরেকজন ভদ্রলোক বাড়িতে গিয়ে বলছে জানো ছেলেটা ওদিক থেকে একটা বাইক আসছিল, ছেলেটা সাইকেলটা নিয়ে গিয়ে বাইকের মধ্যে ধাক্কা দিল, তারপরে তার পা ভেঙে গেল, পা ভেঙে যাওয়ার পর তার পা থেকে আলাদা হয়ে গেল, একদম আলাদা হয়ে কেটে পড়েছিল, সেই পাটা আমি ধরে নিয়ে গেছি, তারপর হসপিটাল নিয়ে গিয়ে জোড়া লাগিয়েছি। অর্থাৎ ইতিহাসের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাসও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তুমি কোন দিক থেকে দেখছো, কিভাবে দেখছো, তার বেসিসে ইতিহাস চেঞ্জ হয়ে যায়। কোনটা সত্যি কোনটা মিথ্যে সঠিকভাবে বলা পসিবল নয়। যেমন সাম্রাজ্যবাদী ইতিহাস বা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ যারা সাম্রাজ্যবাদী কার্যকলাপ করেছে যেই লোকগুলো, তাদের দৃষ্টিভঙ্গিতে যদি আমরা দেখি তাহলে ওরা বলবে কি, দেখো ইংরেজরা ভালো লোক ছিল, ওরা এসেছিল সুন্দরভাবে ভারতীয়দের উন্নত করতে, আফ্রিকানদের উন্নত করতে, ওই লোকগুলোই বাজে ছিল, বুঝতে পারেনি অশিক্ষিত লোকজন। এটা হচ্ছে সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি। ওই দিক থেকে দেখলে পরে মনে হবে ভারতীয়রা বাজে। আবার যদি আমরা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে দেখি তখন আমরা দেখবো কি ইংরেজরা সবাই বাজে। জাতীয়তাবাদী মানে আমাদের দেশের কথা অনুযায়ী ভাবছি, তো আমরা তখন দেখবো কি ইংরেজরা সবাই বাজে, ইংরেজরা সবকিছু বাজে করেছে, ইংরেজরা ভালো কিছুই করেনি। অর্থাৎ আমরা যে বেসিক্যালি যে ইতিহাসটা পড়ি সেটা হচ্ছে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে আমরা ইতিহাস পড়ে থাকি আমাদের দেশ অনুযায়ী। দেখো যদি আমি ক্ষুদিরাম বোসের কথা বলি, যদি আমরা সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গিতে দেখি ক্ষুদিরাম বোস কিন্তু টেররিস্ট, ব্রিটিশদের কাছে, ইংলিশদের কাছে তারা কিন্তু, ক্ষুদিরাম বোস কিন্তু টেররিস্ট, প্রফুল্ল চাকি কিন্তু টেররিস্ট। বাট যদি জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গিতে দেখি তারা কিন্তু আমাদের ফ্রিডম ফাইটার, অর্থাৎ জাতীয়তাবাদী নেতা বা জাতীয়তাবাদী কার্যকলাপ করছিলেন তারা। ঠিক আছে, সেম ভাবে কেমব্রিজ গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি আর সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি অলমোস্ট অনেকটা সেম, বাট কেমব্রিজ গোষ্ঠী যে দৃষ্টিভঙ্গিতে লিখেছে সেটা অনেকটাই ব্যালেন্সড। ওকে, মার্ক্সবাদী ধারণা অনুযায়ী যখন আমরা দেখবো ইতিহাস, তখন আমরা দেখবো যে সবকিছু ক্ষমতা বড় লোকরাই দখল করে নিচ্ছে, সাধারণ মানুষের মধ্যে কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে না, সে স্বাধীনতার আগে হোক বা স্বাধীনতার পরে। স্বাধীনতার আগে ব্রিটিশরা ছিল, স্বাধীনতার পরে নেতারা হয়েছে, এরকম একটা। দেন অ্যানাল গোষ্ঠী দৃষ্টিভঙ্গি হচ্ছে ওভারঅল, অ্যানাল গোষ্ঠী দৃষ্টিভঙ্গি অনুযায়ী হচ্ছে ওভারঅল সবকিছুকে ডিপিক্ট করবে, মানে রাজা বা নবাব কি করেছে সেটাও বলবে, সাধারণ মানুষ কি করেছে সেটাও বলবে, এবং সেই যে চেঞ্জেস গুলো এসেছে তাতে ওভারঅল যে আলোচনা সেটাকেই বলছি হচ্ছে আমরা অ্যানাল গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি। এবং নিম্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গিতে বলা হচ্ছে যে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে মানুষের, নিম্ন বর্গের মানুষের জীবনে সেরকম কিছুই চেঞ্জেস আসেনি, যা ডিফারেন্স বা যা চেঞ্জেস এসছে সেটা উচ্চ বর্গের মানুষের লাইফে এসছে। তো নিম্নবর্গীয় দৃষ্টিভঙ্গিতে ইংরেজরাও আমাদের কাছে যা, নেতারাও আমাদের কাছে তাই, অর্থাৎ দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা ইতিহাসটাকে কি বুঝছি সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো ইতিহাস চর্চা। এবার আগেকার লোকগুলো দেখলো যে ইতিহাস চর্চা আমরা করছি, লিখছি টিকছি হয়ে গেল, ঠিক আছে, বাট পেশাদারি পর্বের সূচনা করেন, অর্থাৎ বলছে অনেক হয়ে গেছে লেখালেখি, এবার ইতিহাস লিখে আমাদের পয়সা রোজগার করতে হবে। তো ইতিহাস চর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন ঐতিহাসিক লিওপোল্ড ভন রাঙ্কে। লিওপোল্ড ভন রাঙ্কে তিনি ইতিহাস চর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন। ওকে, তো এই জিনিসটাও আমরা সহজেই বুঝতে পারলাম। বেশ কিছু ছোট ছোট এমসিকিউ বেসড কোয়েশ্চেন আমরা দেখেছি, তো এমসিকিউ বেসড কোয়েশ্চেন গুলো আমরা অবভিয়াসলি দেখবো। নেক্সট, আধুনিক ইতিহাস চর্চার মাধ্যমে ঐতিহাসিক ঘটনাগুলোর ফলাফল ব্যাখ্যা করা হয়, অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চার মাধ্যমে আমরা ঐতিহাসিক ঘটনাগুলোর ফলাফল ব্যাখ্যা করছি, অর্থাৎ ঐতিহাসিক যে ঘটনাগুলো ঘটেছে তার ফল কি হয়েছে, সাধারণ মানুষের জীবনে কি হয়েছে, ধর্মীয় জীবনে কি হয়েছে, রাজনৈতিক জীবনে কি হয়েছে, অর্থনৈতিক জীবনে কি হয়েছে, ব্রিটিশরা আসাতে আমাদের অর্থনীতির কি হয়েছে, ব্রিটিশরা আসার আগে আমাদের অর্থনীতি কিরকম ছিল। ঠিক আছে, তো আজকের যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো ফার্স্ট ক্লাস আমি অপেক্ষাকৃত অনেক ইজি, অনেক সহজ রাখলাম তোমাদের জন্য। নেক্সট ক্লাস থেকে আমরা কিন্তু আরো ডেপথে ঢুকবো, আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব ইতিহাসটাকে। অলরেডি যে চ্যাপ্টারটা আমরা করলাম বা যে পার্টটা আমরা করলাম তাতে আমরা দেখলাম কি, ফার্স্ট আমরা শিখলাম হচ্ছে ওভারঅল স্ট্রাকচারটা যেটা আমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা দেখলাম হচ্ছে ইতিহাস চর্চাটা কিরকম যেভাবে হচ্ছে, বা ইতিহাস তত্ত্ব চর্চা যেগুলো আমরা করছি সেগুলো আমরা কিরকম ভাবে করছি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখলাম। ওকে, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আনটিল নেক্সট টাইম, গুড ডে।